নমস্কার। কথা বলছি তরুণ এবং নামকরা আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে। এবং সুদীপ্ত দাশগুপ্ত আপনারা জানেন যে হি ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ নিউজ মেকিং কেসেস। তা আজকে ওর সঙ্গে আমি যে ব্যাপারে কথা বলার জন্য এসেছি সেটা হচ্ছে সেকশন 498A অফ আর্স্টওয়াইল আইপিসি 1860। আজকে এখন বিয়ের মরশুম চলছে। বিয়ের মরশুমে একদিকে যেমন আনন্দ, আবার দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আর আনন্দ থাকছে না, অনেক সমস্যা। নতুন বধূ হয়তো বাপের বাড়িতে চলে এসেছে, বা তার যে শ্বশুরালয়ে বাকি যারা আছে অনেকে হয়তো এদিকে ওদিকে পালিয়ে গেছে। এই যে একটা ব্যাপার, এটা মূল কারণ হচ্ছে কিন্তু এই বধূ পীড়ন, কোট আনকোট বধূ পীড়ন। 1985-এ রাজীব গান্ধী এই আইনটা এনেছিলেন 498-এ দুস্থ মহিলাদেরকে সাহায্য করার জন্য। আজকে এই আইনের কি পরিস্থিতি সেটা আগে মিস্টার দাশগুপ্তর কাছ থেকে জেনে নেব, জেনে নিয়ে বিভিন্ন পরিস্থিতিতে কি কি করণীয় সেটা বোঝার চেষ্টা করব। মিস্টার দাশগুপ্ত, প্লিজ 498 এর ব্যাকগ্রাউন্ড এবং প্রেজেন্ট স্ট্যাটাস। দেখুন, 498A যে সেকশনটা, এটা প্রথমে আনা হয়েছিল কেন, এর অবজেক্টটা কি সেটা আপনাদের বুঝতে হবে। মেন অবজেক্ট হলো যে যেসব বিয়ের পরে যেসব মহিলারা শ্বশুর বাড়িতে অত্যাচারিত হতো, এবার অত্যাচারিত মানেই যে ফিজিক্যাল অত্যাচারিত সেটা না, মানসিকভাবেও যদি কেউ অত্যাচারিত হতো, এরকম অনেক রকমভাবে অত্যাচারিত হতো, তাদের একটা রেমেডি। তারা কি করবে, আগেকার দিনে ডিভোর্সের সংখ্যা কিন্তু খুব কম হতো, তাই জন্য কি দেখা যেত যে বিয়ের পরে পণের জন্য বউকে মারধর করছে, খেতে দিচ্ছে না, কিছু করার নেই, কি করবে সবাই তো আগেকার দিনে হুট করে তো সবাই কেউ ডিভোর্সটা করতে চাইতো না, ওই মারধর সহ্য করতো। সেই জন্য মানে প্রাইমারিলি ওই 498A সেকশনটি আনা হলো কিসের জন্য, ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট হিসেবে আনা হলো। যে বিয়ের পরে যদি কেউ তার হাজব্যান্ড হোক, হাজব্যান্ডের বাবা বা মা বা অন্য কোনো রিলেটিভ যদি বউয়ের ওপর অত্যাচার করে, তার একটা রেমেডি হিসেবে, যে বউয়ের একটা রেমেডি থাকলো, সে যদি থানায় গিয়ে কমপ্লেন করে, তাহলে 498A-তে কমপ্লেন করলে সেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস হতো এবং সেটা চলতো এবং সাজা হতে পারতো, যেটা ম্যাক্সিমাম 7 বছরও হতে পারত। এই তো আইনটা করলো, কিন্তু এবার বিষয়টা হলো এই যে আইনটা করলো, আইনটা যাদের জন্য প্রকৃত করলো, প্রশ্নটা হলো তারা কি আদৌ এই আইনের সুবিধে পেতে পারছে, না আইনটা মিসইউজ হচ্ছে। আমাদের যে আমি ক্রিমিনাল কেস খুব কম করি, কিন্তু যতটুকুনি করি সেখান থেকে আমার যা এক্সপিরিয়েন্স, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমি দেখেছি যে এটার মিসইউজটা খুব বেশি হচ্ছে। হঠাৎ করে মনে হলো, আমি তার মানে আবারও এটা বলছি না যে প্রকৃত কোনো বধূর ওপর কোনো নির্যাতন হয় না, 100 বার হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অনেক ফলস কেসও হচ্ছে। আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, যে অনেক সময় আমরা দেখি যে বিয়ের পরে ওয়াইফ বলছে যে আমি তোমার বাবা মার সঙ্গে থাকবো না। এবার ছেলেটি যদি বলে না, বাবা মার সঙ্গে ছেড়ে আমি কোথায় যাব, হঠাৎ করে আপনি দেখবেন মেয়েটি বাড়ি ছেড়ে চলে গিয়ে তার পরের দিন বাপের বাড়ির পুলিশ থানাতে গিয়ে একটা অভিযোগ করলো যে আমাকে মারধর করে বাড়ি থেকে বার করেছে। তাতে কি হলো, সঙ্গে সঙ্গে পুলিশ আসলো, হাজবেন্ড তার বাবা মাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। এইবার আমাকে হাজবেন্ডকে বেল নিতে হবে। এবার হাজবেন্ড যদি কোনো সরকারি চাকরি করে, সে কিন্তু সাসপেন্ড হয়ে গেল সঙ্গে সঙ্গে, যদি 48 ঘন্টা সে কাস্টাডির মধ্যে থাকে।
এই ধরনের কিন্তু প্রচুর জিনিস আমরা দেখেছি এরমভাবে মিস ইউজ হতে। আচ্ছা মিস্টার দাশগুপ্ত, আমি একটা প্রশ্ন করি, মানে ইন কন্টিনিউশন আপনি যেটা বলছেন, শিক্ষিত অশিক্ষিত মানে যারা আইনের উপভোক্তা হতে পারতেন, অর্থাৎ কিনা যারা সমাজের যে দুর্বলতর শ্রেণী আর সমাজের যারা এলিট শ্রেণীর মহিলা, এদের এই দুই শ্রেণীর মহিলাদের কি এই 498 এর ব্যাপারে রিলেটিভ অবস্থানটা একটু ভিন্ন? দেখুন, আইন সবার জন্যই সমান, এবার রিলেটিভ অবস্থা ভিন্ন। আপনি মানে আমি বলছি যে ইউজ মানে যারা কোর্টে আসছেন, আমি আপনাকে বলছি কোর্টে আসছেন, কিন্তু ম্যাক্সিমামই যারা, আমি যে ম্যাক্সিমামটা যেটা দেখেছি কোর্ট অবধি পৌঁছচ্ছে, এফআইআর হচ্ছে, সেটা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা তার থেকে একটু কম যারা ফিনান্সিয়াল কন্ডিশন। এই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 490 এর ব্যবহার দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম ব্যবহারটা কিন্তু সেখানে দেখা যাচ্ছে। এবার আপনাকে আমি যে কথাটা বলছিলাম, এরকমও অনেক কেস হয়েছে যে আমার উপর ফিজিক্যাল কোনো মারধর করেনি, কিন্তু মানসিক অত্যাচার করেছে, কিন্তু তাতেও কিন্তু 498 লাই করছে। এই পারপাসে একটা খুব ইম্পর্টেন্ট জাজমেন্ট দেয় সুপ্রিম কোর্ট, আর্নেস্ট কুমার, যেখানে বলছে আগে কি হতো, আগে কিন্তু আপনার একটা 498 হলে পুলিশ গিয়ে তৎক্ষণাৎ কিন্তু হাজবেন্ড বা তার বাবা মাকে অ্যারেস্ট করতো। এখন এই জাজমেন্টের পরে জাজমেন্ট বলছে যে কোনো অফেন্স যদি তার সাজা 7 বছর বা তার কম হয়, পুলিশ কিন্তু অটোমেটিক গিয়ে অ্যারেস্ট করতে পারবে না। পুলিশকে আগে একটি 41 এর নোটিশ দিতে হবে, পুরনো সিআরপিসি দিয়ে বলছি যাতে লোকের বুঝতে সুবিধা হয়। সেই নোটিশ দিয়ে ডাকবে, ডেকে দেখবে, পুলিশ যদি মনে করে যে হ্যাঁ আমি দেখেছি, তার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে যে 498-এ যে এফআইআর সেখানে অ্যারেস্ট করাটা প্রয়োজন, তাহলেই রিজন দিয়ে তাকে অ্যারেস্ট করতে পারবে। এইখানে কিছুটা এই জাজমেন্টের ফলস্বরূপ কিছুটা কিন্তু 498-এর মিস ইউজটা বন্ধ হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বললাম যে এতে করে আবার দেখা গেছে কিছু জেনুইন কেস কিন্তু ডিপ্রাইভড হচ্ছে। বিষয়টা কি বলুন তো, বিষয়টা হলো আমরা মানুষ, আমরা আমাদের মানুষের মতন ব্যবহার করতে হবে। আমি অলওয়েজ তাই জন্য একটা কথা বলি যে আমাদের যত আইন সব কিছুই তো ফ্লো হচ্ছে আমাদের সংবিধান থেকে, সমস্ত কিছু কিন্তু সংবিধানের আছে, সংবিধান থেকেই কিন্তু সমস্ত আইন প্রণয়ন হচ্ছে ওর কনস্টিটিউশনাল প্রিন্সিপালস মাথায় রেখে। তাই আমি অলওয়েজ একটা কথা বলি যে উই ডিড নট ফেল আওয়ার কনস্টিটিউশন, কনস্টিটিউশন ডিড নট ফেল আস, উই ফেলড আওয়ার কনস্টিটিউশন। আমরাই কিন্তু আমাদের সংবিধানকে মানে ফেলিওর তৈরি করেছি। কনস্টিটিউশন কিন্তু কোনোভাবেই ফেলিওর হয়নি, কনস্টিটিউশনের যা প্রভিশন। দেখুন, কেউ যদি এই 498 একে মিস ইউজ করে, এটা কিন্তু কিছুটা প্রশাসনেরও দায়িত্ব থাকছে যে একটা কমপ্লেন আসলো, হুট করে তার বিচার না করে আমি কিন্তু গিয়ে কোনো অ্যারেস্ট বা কিছু করতে পারি না, আমার একটা ইনভেস্টিগেশনটা করতে হবে। আচ্ছা আমি একটা জিজ্ঞাসা করি, আপনি আর্নেস্ট কুমার বললেন, আর্নেস্ট কুমারে দেখা যাচ্ছে 6-7টা আপনার পয়েন্ট বলা আছে যে কাদেরকে অ্যারেস্ট করা যাবে বা যাবে না, বা কি পরিস্থিতি, কখন অ্যারেস্ট করা যাবে, কি পরিস্থিতি। আচ্ছা সুপ্রিম কোর্টের গাইডলাইন তো হচ্ছে একটা ইন্টারিম মেজার, সুপ্রিম কোর্টের গাইডলাইন তো কোনো লিগ্যাল রিমেডি না। না না না, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আর্টিকেল 141 নিয়ে বলছে যে সুপ্রিম কোর্ট যে ল লেট ডাউন করবে সেই লটা ইজ বাইন্ডিং ল, সেটা সবাইকে ফলো করতে হবে, সেটা কিন্তু কোনো লেজিসলেশন তো আসা উচিত বা গাইডলাইন না। লেজিসলেশন যদি নাও আসে, লেজিসলেশন যদি নাও আসে তাহলেও করতে হবে। তাই জন্যই কিন্তু 41A এসছে, ওই জাজমেন্টের ভিত্তিতে 41A অফ সিআরপিসি কিন্তু এসছে, এসে বলছে 7 বছরের নিচে যদি কোনো অফেন্স হয়, অ্যারেস্ট করার আগে তাকে নোটিশ দেবে, নোটিশ দিয়ে দেখবে যে অ্যারেস্ট করার প্রয়োজন কিনা, আর যদি মনে করে আমি উইদাউট 41A অ্যারেস্ট করব, সেটাও করতে পারে, সেটাও লিখিতভাবে দেখাতে হবে, ম্যাজিস্ট্রেটকে নিজেকে স্যাটিসফাই করতে হবে যে কেন আমি এই নোটিশ না দিয়ে 7 বছরের নিচে অফেন্সকে অ্যারেস্ট করতে হচ্ছে। এখানে কিন্তু আদালত এবং প্রশাসন দুজনকেই খুব সঠিকভাবে এই বিষয়গুলো বিচার করতে হবে। আজকে পুলিশের কাছে গিয়ে যে কেউ একজন অভিযোগ করলো
যে 498-এ আমার ওপর আমার বর শ্বশুর শাশুড়ি অত্যাচার করেছে। পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে একটা এফআইআর করে কেস চালু করে দিল। পুলিশের কিন্তু এটা ভাবা উচিত যে যখন এই অভিযোগটা এসছে আমি অভিযোগটা কতটা সত্য সেটা একটু যাচাই করি, কারণ এই একটা এফআইআর ওপর কিন্তু যেরকম এফআইআর না করলেও অনেক ক্ষতি হতে পারে, সেরকম এফআইআর করলেও কিন্তু অনেক জেনুইন লোকের অনেক ক্ষতি হতে পারে। সেই জিনিসটা কিন্তু বিচার করে সে আপনি কোর্ট বলুন কি প্রশাসন বলুন পুলিশ বলুন এই জিনিসটা কিন্তু মাথায় রাখা উচিত। আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। একটি ছেলে একটি সরকারি চাকরি পেল। চাকরি পাওয়ার আগে ছেলেটি একটি টিউশন পড়াতো। যেদিন চাকরি পেল সে টিউশন ছেড়ে দিল, সে চাকরি করত। হঠাৎ করে সে যেখানে টিউশন পড়াতো সেই পরিবারের দুটি মেয়েকে পড়াতো, দিদি আর বোন, তার বাবাকে বললো যে দেখুন আমি এখন চাকরি পেয়ে গেছি, আমি টিউশন পড়াতে পারবো না, আমার এরকম 2 বছর আমি এদিক ওদিক অনেকবার বলেছি, আমার এই টাকাগুলো বাকি আছে, এই টাকাটা আপনি আমায় দিয়ে দিন। হঠাৎ করে কি দেখলেন দেখা গেল বলুন তো, 2 দিন পরে ছেলেটির ওই শিক্ষকের বিরুদ্ধে একটা কেস হলো, প্রিভেনশন অফ অফেন্স, পক্সোতে কেস। কি হলো, লোককে অ্যারেস্ট হলো। অ্যারেস্ট হওয়ার পরে মেয়েটি কিন্তু কোনো মেডিকেল করলো না, অ্যারেস্ট হলো। অ্যারেস্ট হওয়ার পরে যেহেতু 48 ঘন্টা সে কাস্টাডিতে ছিল, সে সাসপেন্ড হয়ে গেল। আজও অবধি সে সাসপেন্ড আছে, দিয়ে ক্রিমিনাল কেস পেন্ডিং। মেয়েটা কিন্তু কোনো মেডিকেলও করায়নি। এই যে এই ধরনের জিনিস, আমি এটা সত্যি মিথ্যে কিন্তু আমি বলছি না, অভিযোগ সত্যি হতে পারে, মেয়েটির অভিযোগ মিথ্যে হতে পারে, কিন্তু পুলিশের কিন্তু উচিত দুপক্ষের ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এরকম একটা চার্জশিট বা এফআইআর দেওয়ার আগে একদম সৎভাবে সঠিকভাবে তদন্ত করা। কিন্তু এটা কিন্তু রাইট টু লাইফের মধ্যে ইনক্লুডেড। আপনাকে আমি আরেকটা ঘটনা বলছি, এটা কিন্তু সত্যি ঘটনা। একটি ছেলে মেডিকেল এন্ট্রান্সে চান্স পেয়েছিল, ঠিক আছে, যেদিন তার কাউন্সেলিং সেই দিন পুলিশ তাকে অ্যারেস্ট করলো। কেন? সে নাকি তার ভাড়াটিয়া আছে, সেই ভাড়াটিয়ার মেয়ে যার বয়স 5 বছর তার সঙ্গে অন্যায় করেছে এবং পক্সো অ্যাক্টে অ্যারেস্ট করতো। এবং তার বাবা মা এসেছিল, একজন আইনজীবী, আমি তার নাম বলছি না, উনি মামলাটা করলো। ওনার বাবা বলল, যে অ্যারেস্টে ছেলেটির বাবা বলল যে স্যার আপনি এটা বেলটা মুভ করুন, যদি সত্যি আপনার মনে হয় বা কোর্টের যদি মনে হয় আমার ছেলে এই কাজটা করেছে, আমিও আমার ছেলে চাই যে ছেলেরও জেল হোক। মামলার বেলের শুনানি হয়। প্রথমে যে 2জন বিচারপতির কাছে থাকে তারাও বলে যে দেখুন আমি বুঝতে পারছি এটা আপনার ছেলের কেরিয়ারের বিষয়, কিন্তু এত বড় একটা গুরুতর অভিযোগ, 5 বছরের মেয়ে, সেই কি করে আমরা দেবো, আমি বুঝতে পারছি, কিন্তু এটাও তো একটা গুরুতর অভিযোগ। পক্সোতে কি জামিনের ব্যাপার নেই? না, নর্মালি কিন্তু জামিন হয় না আমি বলবো না, কিন্তু হওয়াটা কিন্তু ডিফিকাল্ট। কারণ দেখুন, যদি অভিযোগটা সত্যি হয় তাহলে কিন্তু এই ধরনের লোকের আরো মানে তৎক্ষণাৎ জামিন হওয়াটাও উচিত না, এটা আমি মনে করি। অ্যাটলিস্ট কিছুটা মানে তার ইন্টেনশনটা কি এগুলোর জন্য, ইন্টারোগেশনের জন্য, ইনভেস্টিগেশনের জন্য তার কাস্টোডিয়াল ইন্টারোগেশন নেসেসারি, কিন্তু তার জন্য তো প্রাইমা ফেসি স্যাটিসফাই হতে হবে যে করেছে কি করেনি। সেইখানে কি তখন ওই আইনজীবী বারবার হাইকোর্টেই হয়েছিল, হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে বলতে পারে যে আপনারা হুজুর একবার একটু কেস ডায়েরিটা একটু দেখুন, কেস ডায়েরিটা একটু দেখুন। কেস ডায়েরি দেখতে দেখতে হঠাৎ করে জজ সাহেবরা, যে পিপি সাহেব ছিলেন, ওনাকে বলে যে কেসের আইও আর যে কমপ্লেনেন্ট মেয়েটির মাকে আপনারা 2টোর সময় কোর্টে হাজির করতে বলুন। আরেকবার বলুন, কাকে কাকে? আইও আর মেয়েটির মা, দুজনেই 2টোর সময় হাজির হয়। হাজির হওয়ার পর জজ সাহেব বলেন যে শুনুন আমি 2জনকে এবার জেলে পাঠাবো, আপনারা সিডিটা পড়েছেন পুরো। ওখানে দেখা গেল আলটিমেটলি যে মেয়েটিকে প্রথমে মা তার মেয়েটিকে একটি সরকারি হসপিটালে নিয়ে যায়। ওইখানে ডাক্তার লেখে, ডাক্তার জিজ্ঞেস করে যে কি হয়েছিল, তখন মেয়েটি বলে যে আমার মা পেন্সিল দিয়ে আমার গোপন অঙ্গে এমনি একটা করে, সেটাই লেখা থাকে। তারপরে মেয়েটি মানে ভদ্রমহিলা তার মেয়েটিকে নিয়ে প্রাইভেট ডাক্তারের কাছে সে লিখে দেয় যে গোপন অঙ্গে আঘাত। তার বেসিসে পুলিশ এত কিছু করে দিল, কিন্তু সরকারি হসপিটালের ওই ডাক্তারের ওটা কিন্তু দেখলো না, কোনো ক্রমে ওটা সিডিতে ছিল, পাওয়া গেছিল, সিডির মধ্যে থেকে বেরোয়নি, এবং সেটা জজ সাহেবের চোখে পড়লো। নট অনলি জজ সাহেব ছেলেটিকে বেল দিল, ওই মহিলার বিরুদ্ধে
কেস করতে পুলিশকে নির্দেশ দিল এই ফলস কেস করার জন্য। তাই এইরকমও কিন্তু ঘটনা ঘটে। আচ্ছা, আমি এখানে আরেকটাই বলে দিই, এরকম আচ্ছা, আরেকটা মারাত্মক কি জানেন, মানে মিস ইউজ। যদি কেউ আপনাকে ST/SC প্রহিবিশন কেসে কেউ FIR করে, আপনি অ্যান্টিসিপেটরি বেল পর্যন্ত নিতে পারবেন না যদি কেউ চাইলে ফলস কেস করে দেয়। মানে এইখানেই কিন্তু পুলিশকে খুব মানে সক্রিয়ভাবে সৎভাবে কাজ করতে হবে যে ঘটনাটা কি, কারণ এটা কিন্তু রাইট টু লাইফ। যদি আমি দুজনের ক্ষেত্রেই যে অভিযোগ সত্যি হলেও আমার যেরকম অ্যারেস্ট করা উচিত, আর মিথ্যে হলেও কিন্তু অ্যারেস্ট করাটা করলে যে কত বড় ক্ষতি হবে সেটাও কিন্তু ভাবা উচিত। আচ্ছা মিস্টার দাশগুপ্ত, একটা কথা জিজ্ঞেস করি। ধরুন ফলস কেস, এনি ফলস কেস, এবং ছেলেরাই ফলস কেস হলে ছেলেরাই সাফার করে। আচ্ছা, ছেলেটা পুলিশ হলো, হোয়াট এভার যা যা লিগাল প্রসিডিওর হলো, এরপরে দেখা গেল যে এটা ফলস, বা ধরুন জামিন পেয়ে বেরিয়েও এলো, কিন্তু ততদিনেও তার তো যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেল। এই স্ট্যাম্পটা তো আর উঠবে না। এই যে পুলিশ ভেরিফিকেশন, সে চাকরি বাকরি থেকে শুরু করে কোনো জায়গা থেকে ভিসা, পাসপোর্ট, এই সমস্ত জায়গাতে তো তার যা ক্ষতি হওয়ার তো ক্ষতি হয়েই গেল। সেই এগুলোকে আন্ডু করার কোনো রাস্তা নেই। দেখুন, ব্যাপারটা কি বলুন তো, যে লোকটি ধরুন 3 বছর জেল খাটলো, তার সমস্ত কিছু হয়ে যাওয়ার পর 3 বছর পর সে জেল থেকে ছাড়া পেলো, তার প্রথম মাইন্ডে থাকে কি বলুন তো, আমি আমার নিজের জীবনটাকে আবার নতুন করে কিভাবে গোছাবো। ম্যালিশিয়াস প্রসিকিউশন আমি করতে পারি মিথ্যে মামলার জন্য, যেরকম পক্সোতে একটা প্রভিশন আছে, যদি কেউ ফলস কেস করে তার বিরুদ্ধে প্রমাণ হলে তার বিরুদ্ধেও কিন্তু কেস করে কমপ্লেন করা যায়। কিন্তু প্রথমত যে এতদিন জেল খেটে বেরোলো না, তার কিন্তু প্রথম থাকে বদলা নেওয়ার আগেও প্রথম যেটা ইন্টেনশন থাকে, আমি নিজের জীবনটাকে গোছাবো কি করি, যে 5টা বছর আমার নষ্ট হয়ে গেল। এটা কিন্তু আমি বলবো, যদি এই ধরনের আদালত যদি আরেকটু সক্রিয় হয় কিছু বিষয়, যে যদি কোনো ফলস কেস আলটিমেটলি দেখি কমপ্লেনেন্ট এগেইনস্টে করা ব্যবস্থা নিতে হবে, তাহলে কিন্তু এই ফলস কেসের রেশিও অনেকটা কমবে। বা কেউ যদি এই ধরনের ফলস কেস প্রমাণ হওয়ার পর উল্টে কমপ্লেনেন্টের বিরুদ্ধে কেস করে, তাহলে কিন্তু এই ফলস কেসের প্রবণতাটা কমবে, এবং প্রকৃত যারা অত্যাচারিত হচ্ছে তারা বেসিক্যালি রিলিফটা পাবে। আপনাকে আমি একটা কথা বলছি, শুনুন, আমি আবারও একটা উদাহরণই দিচ্ছি, নাম বলবো না। 10 বছর বিয়ে, ঠিক আছে, বাবা মা এক ছেলে এক মেয়ে, 10 বছর বিয়ে হয়ে গেছে। বাবা তার মেয়েকে আর ছেলেকে নিয়ে, বউকে না নিয়ে, এই 3 জনকে নিয়ে দীঘা বেড়াতে গেছে। দীঘা থেকে বেরিয়ে এসছে, বেরিয়ে আসার 2 দিন পরে ভদ্রমহিলা মানে মা বাড়ি ছেড়ে চলে গেছে ছেলে মেয়ে। তার কিছুদিন পরে কেসটা করেছে যে বাবা তার মেয়ের সঙ্গে শ্লীলতাহানি করেছে বা রেপ করেছে, ঠিক আছে। তার 2 দিন পরে ডিভোর্স। আলটিমেটলি ছেলেটা চাকরি করতো, সব গেল, কিন্তু আলটিমেটলি পরে কিন্তু ছেলেটা বেলও পেলো, দেখা গেল চার্জশিটও সেরকমই নেই। এই যে ক্ষতিটা হলো, আমি আমার নিজের এর কম্পেনসেশন কি হতে পারে, কে কি দেবে? এইখানেই আদালত আর পুলিশকে আমার মনে হয় খুব সচেতন থাকা উচিত কোনো ডিসিশন নেওয়ার আগে। আচ্ছা, আপনাকে পেলে তো প্রশ্ন তো শেষ হয় না, তবু মানে একটা লিমিটের মধ্যে রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আমি ধরে রাখছি যে একটা আইনের, এই যে আইনটা যে এত বড় হয়েছে তার কারণটা মিসইউজের পসিবিলিটির কথা ভেবেই বড় হয়েছে, কারণ ভদ্রলোকের জন্য তো আইন লাগে না। না, দেখুন কি বলুন তো, পুরো ক্রিমিনাল আইনটাই ক্রিমিনাল আইনটাই তো তৈরি হয়েছে যে কিছু লোক আছে যারা এই কাজ করতে পারে, করলে তার র্যামিফিকেশনস কি হতে পারে সেটা আটকানোর জন্য, সেটার জন্য আইন। আর মানে এই মানে মিসইউজটাকেও তো ঠেকানোর একটা ব্যাপার আছে। ওই যে আমি আপনাকে বললাম, আপনি কোনো মানে আইনটা হবে কি, যাতে একটা লোক কোনো দুষ্কর্ম না করে। এবার ওই আইনটা হওয়ার পর লোকটা আইনটাকে ব্যবহার করবে অন্যভাবে, সেইটা তো আমি বললাম না, আজকে মানুষের, আপনি যে কোনো আইন করে দিন পৃথিবীতে, আপনি যে কোনো আইন করুন, আপনি কঠোরতম আইন করুন, কিন্তু যদি কেউ মনে করে যে আমি আইনটার মিসইউজ করব, কারণ কি বলুন তো, সবাই এটা জানে একটা আইনের মিসইউজ করে, কারণ সবারই বিশ্বাস হয়ে গেছে যে পুলিশ তো আমি FIR করব, অতভাবে দেখবে, যদি কগনিজেন্ট একটা কেস করে দেবে, অ্যারেস্ট হয়ে যাবে, আমার পারপাস সার্ভ হয়ে যাবে। কিন্তু যেদিন থেকে পুলিশ খুব সচেতনভাবে কাজ করবে, প্রকৃত তদন্ত করে FIR করবে না, সেদিন কিন্তু এই মিসইউজ হওয়ার পাওয়ারটা
কমে যাবে। এবং যেদিন থেকে আদালত, আমি বলছি না যে আদালত এখানে সক্রিয় ভূমিকা নেয় না, যথেষ্ট নেয়, আরও যেদিন সক্রিয় ভূমিকা নেবে, এই ফলস কেস যারা করবে তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়াতম ব্যবস্থা নেবে, সেদিন গিয়ে কিন্তু পুলিশের বিরুদ্ধে কি কড়া ব্যবস্থা নেওয়ার কোনো মানে দেখুন মামলা তো হয় পুলিশের বিরুদ্ধে, তো পুলিশ ইনঅ্যাকশনের মামলা হয়, যে কিছু লোক যারা সাহস জুগিয়ে মামলা করে তারা রেমেডি পায়, যেরকম ফলস কেস করেছে। সময় এবং পয়সা দুটোরই তো ব্যাপার। আদালতের, আমাদের ভারতবর্ষের আইনি ব্যবস্থাটা এমন যে একটু সময় তো লাগবে, এখানে তো আপনি কিছু করতে পারবেন না। আচ্ছা, এবারে আসি, এবারে চটপট অন্য দু একটা প্রশ্ন করে ব্যাপারটা শেষ করব। এক নম্বর হচ্ছে যে ভারতীয় ন্যায় সংহিতা আসার পরে আইপিসি এবং ন্যায় সংহিতা এই বধূপীড়ন 498-এর রেসপেক্টে তো শুধুমাত্র একটাকে ওই ইয়ের মানে এক্সপ্লানেশনটাকে একটা নতুন একটা আইন করে দেওয়া ছাড়া তো আর তো কোনো চেঞ্জ হয়নি না, সেরম ইনফ্যাক্ট দুটো আইনের মধ্যেই সেরম তফাৎ কিচ্ছু নেই, একটা দুটো বাদ দিলে সেরকম নোটেবল কোনো ডিফারেন্স কিছু নেই। এইবারে আপনার কাছে আমি চাইবো মানে গাইডলাইন, ধরুন একটা বিয়ে হচ্ছে, যেগুলো লাভ ম্যারেজের কথা আমি ছেড়ে দিলাম, সেগুলো নিয়ে আমি আলোচনার মধ্যে আনতে চাইছি না, যেগুলো নেগোসিয়েটেড ম্যারেজে সবারই একটা টেন্টেটিভ ব্যাপার থাকে, মেয়ে আসছে কীরকম হবে বা না হবে, মেয়ের বাড়িতেও সে একই রকম চিন্তা। এইবারে ধরুন জেনুইন যেখানে সমস্যা হচ্ছে সেখানে মহিলা পক্ষ মানে এই যে ওয়াইফের দিকে তাদের কি কি করণীয়, আগে এইটা শুনবো। এরপরে যেখানে ফলসিটি আছে, যেখানে মিথ্যা এলিগেশন আসছে, সেখানে ছেলেদের কি কি করণীয়, মানে দু জায়গাতেই যারা রংড হচ্ছে তাদের জন্য কোথায় কি করণীয়। প্রথমে মেয়েদেরটা বলুন, অর্থাৎ এখানে যেখানে অত্যাচার হচ্ছে। দেখুন আমি আপনাকে কথা বলছি, কিছুটা এখানে কিন্তু মানসিকতা, কিছুটা অ্যাডজাস্টমেন্ট। আজকে একজনের বাড়িতে ধরুন আমি বা আপনি আপনার পরিবারের সঙ্গে থাকেন, চারটে লোক একসঙ্গে থাকলে অনেক সময় ঝগড়া ঝামেলা হবেই। বিষয়টা হলো আপনি সেটা নেবেন কিভাবে। আজকে ধরুন নতুন বউ এসছে, কথা কাটাকাটি হলো, এবং নর্মালি দেখুন দুই ভাই অনেক সময় হয় এক চড় মারবো, দাদা ভাইকে বলে, ঠিক আছে, বা ভাইও বললো বেশি কথা বলিস না এবার কিন্তু মারবো। এইবার এটা কিন্তু সম্পর্কের ওপর, তাই বলেই যে আমার ইন্টেনশনটা আমি মারবো সেরকমও না। আবার মানে অনেকে থাকে আবার দাদাই আবার ভাইকে সত্যি মেরে দিলে, এইটা আপনাকে মানুষ চেনা যদিও খুব ডিফিকাল্ট, এটা আপনাকে নিজেকে এই থ্রেট পারসেপশনটাকে বিচার করতে হবে। আজকে যদি ওয়াইফ মনে করে, বউ যদি মনে করে যে তার হাজবেন্ড বা তার শ্বশুর শাশুড়ি থেকে সেই থ্রেট পারসেপশনটা পাচ্ছে, মানে সত্যি আমায় মেরে দেবে, আমার মতে হলো তৎক্ষণাৎ সেখান থেকে তার চলে যাওয়া উচিত। তার বাবা মাকে বোঝানো উচিত যে দেখো এই হচ্ছে, এখানে থাকা সম্ভব না, এবং তৎক্ষণাৎ গিয়ে পুলিশের স্টেশনে পুরো বিবরণ দিয়ে একটি কমপ্লেন করা উচিত, যাতে করে ওই কমপ্লেনটি এফআইআর হিসেবে ট্রিট হয়। ওকে। এবং এই ধরনের প্রভিশন রয়েছে যে আমি একটা অভিযোগ করলে বা আমার আশঙ্কার কথা জানালে আশঙ্কাতেই তো অ্যাপ্রিহেনশন ইজ মানে এফআইআর। অ্যাপ্রিহেনশন মানে আপনি তো এটা করতে পারবেন না যে আমি ভাবছি যে আমার বর আমায় মেরে ফেলবে, তার অ্যাপ্রিহেনশনের পেছনে আপনাকে প্রকৃত কারণ দেখাতে হবে। আর 498-এ কিন্তু শুধু অ্যাপ্রিহেনশনে হবে না, অ্যাপ্রিহেনশন মানে কিন্তু আপনার মেন্টাল ক্রুয়েলটি হয়ে যাচ্ছে, সে মেন্টাল ক্রুয়েলটি হবে। আর যদি মারধর করে, মেন্টাল ক্রুয়েলটি মানে কি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে চলে গেল? না 498-এই। ওকে, মেন্টাল ক্রুয়েলটিও 498 এর মধ্যেই পড়ছে। আমি 498-টা এই জন্য বারবার বলছি লোকের বুঝতে সুবিধা হবে। বিএনএস বললে লোকে এখনো সেটার সঙ্গে অতটা ওয়াকিবহল হয়নি। এবং 498 কিন্তু মেন্টাল ক্রুয়েলটি তো হয় দুটো জিনিস। আমি একজন কন্টিনিউয়াস তোমায় মারবো, তুমি বাজে, তুমি সেটাও যেরকম ক্রুয়েলটি। আমি একজনকে চড় মারলাম, সেটাও ক্রুয়েলটি। কিন্তু সেটা বিচার করতে হবে এই থ্রেট পারসেপশনটা, ওই ক্রুয়েলটির পারসেপশন। 498 এর সঙ্গে তো ডাউরিটা তো বোধহয় আলাদা। ডাউরিকে এইদের মানে মহিলাদেরকে এই যৌতুকের ঝামেলা থেকে বাঁচানোর তার জন্য আইন আছে, ডাউরি প্রহিবিশন অ্যান্টি ডাউরি প্রহিবিশন। তাহলে মানে মহিলাকে তাহলে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে তারপরে
বাপের বাড়ির থানাতে গিয়ে মানে যে কোনো থানাতেই, শ্বশুরখানাও করতে পারে, বাপের বাড়ি থানাতেও করতে পারে, যে কোনো থানাতে করলে সেটা ভ্যালিড। কমপ্লেন করতে হবে না, নয় বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি, থানাতে করতে হবে, আর যেখানে অত্যাচার হয়েছে করতে হবে। করে যতদিন না জিনিসটা হয়, যদি সে মনে করে তার থ্রেট পারসেপশন আছে, তাহলে শ্বশুর বাড়ি না যাওয়াই ভালো। ওকে। এবং এর আলটিমেটলি তো সেই ডিভোর্স অথবা সেটা তো দেখুন দুজনের ওপর মিটমাট, যদি তারপরে মিটমাট মিটে যায়, যদি মহিলা ডিভোর্স চায় যে এত কিছুর পরে আমার সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না, তখন ডিভোর্সের দিকে যাবে, সেখানে গিয়ে প্রমাণ হবে। আর এবারে আসি যে দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ কিনা যেখানে ভুল অভিযোগ করা হচ্ছে। দেখুন, ভুল অভিযোগ যদি করা হয়ে গিয়ে থাকে, আপনার যদি জানতে পারেন, আপনি তৎক্ষণাৎ গিয়ে অ্যান্টিসিপেটরি বেল নেবেন। এর বাইরে কিন্তু আপনার ভুল, আপনি দেখুন, আপনি কাউকে তো আটকাতে পারবেন না অভিযোগ করার থেকে। যদি আপনি জানতে পারেন কেউ অভিযোগ করেছে, আপনার অ্যান্টিসিপেটরি বেল নিতে হবে। বা আপনি যদি মনে করেন যে, ধরুন হট করে দেখলেন একদিন বউ বাড়ি থেকে চলে গেল, আপনি মনে করছেন যে আপনার বিরুদ্ধে কোনো ফলস কমপ্লেন করতে পারে, আপনি আপনার লোকাল থানাতে একটা অভিযোগ, একটা জেনারেল ডায়েরি করে রাখতে পারেন যে এই ঘটনা, আমার বউ এরম চলে গেছে, আমি মনে করছি উনি খালি আমাকে বলতেন যে আমি ফলস কেসে ফাঁসাবো, যদি এরম হয়ে থাকে বলে আপনি একটা থানায় এই অভিযোগ জেনারেল ডায়েরি করে রাখলেন, যাতে ভবিষ্যতে যদি ওই মহিলা করে, আপনি বলতে পারেন দেখুন আমি কিন্তু এটা অ্যাপ্রিহেন্ড করে আগে জানিয়ে রেখেছিলাম। কিন্তু যদি আপনি জানতে পারেন, কিন্তু আলটিমেটলি যদি কেউ ফলস কমপ্লেন করে, আপনি সেটা আটকাবেন কি করে? আচ্ছা, মানে হাজব্যান্ডের যে বয়স্ক বা মহিলা যে সমস্ত আত্মীয়, যেমন বাবা মা, এ তো অতি অবশ্যই বয়স্ক, তারপরে ধরুন মানে বোন বা অন্যান্য মহিলা বা যাই হোক, এদের জন্য কোনো রক্ষা কবচ কি নেই? রক্ষা কবচ কিন্তু আমি আপনাকে আবারও বললাম, যদি কেউ মনে করে আপনার বিরুদ্ধে আমি মিথ্যে কমপ্লেন অভিযোগ করব, আপনি কাউকে আটকাবেন কি করে কারোর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করার থেকে? সিনিয়র সিটিজেন বলে কি কোনো প্রোটেকশন পায়? না, সিনিয়র সিটিজেন দেখুন, সিনিয়র সিটিজেন প্রোটেকশন এরম তো না যে কোনো 60 বছরের ঊর্ধ্ব কেউ অত্যাচার করে না, করে। তাই প্রোটেকশন তো অ্যাজ সাচ নেই। ওই আবারও বললাম, পুরো দায়িত্বটা কিন্তু পুলিশের ওপর মারাত্মক দায়িত্ব। লোকের, সে আপনি যে কমপ্লেন করছে তারও যেরকম রাইট টু লাইফ, যে যার বিরুদ্ধে অভিযোগ তারও কিন্তু রাইট টু লাইফ, যে ফলস করবে আপনার কিন্তু সেইটা আগে বিচার করা উচিত, জিনিসটা কতটা জেনুইন আপনার। এই জন্যই কিন্তু পুলিশ, এই জন্যই কিন্তু আপনি যখন গিয়ে কোনো অভিযোগ করছেন, পুলিশের দায়িত্ব হলো প্রাইমা ফেসি ইনভেস্টিগেশন করে তারপরে বলা যে এই হয়েছে, আমরা এখানে গেছিলাম। টু সাম ইট আপ, আপনি 498 নিয়ে ধরুন যারা সদ্য বিবাহিত বা যারা বিয়ে করতে যাচ্ছে বা যাদের অল্প কিছুদিন হলে বিয়ে হয়েছে, তাদের জন্য তো কিছু একটা, তো ধরুন যদি বলেন যে এইভাবে, কেউ তো আর এসে আপনাকে বলবে না যে আমি এরকম সমস্যা বোধ করছি, তখন পর্যন্ত সে লিগ্যাল কোর্সের জন্য যাচ্ছে। আপনি নিজে থেকেই যদি কোনো অ্যাডভাইস দেন। ভালোভাবে থাকুন, সুস্থভাবে থাকুন, ঝগড়াঝাটি হতেই পারে, তাই বলে গিয়েই এটা ভাববেন না যে আমি আলাদা থাকবো, আমি 498 করবো, কারণ এটা ভাববেন যে একটা ফলস কমপ্লেন কিন্তু একটা লোকের জীবন নষ্ট করে দিতে হবে। তবে আমি বলবো, দেখুন, বিয়ে যখন করছেন দুজনকে, সে লাভ ম্যারেজ হোক কি অ্যারেঞ্জ ম্যারেজ হোক, একটু অ্যাডজাস্ট করুন, যদি সম্ভব হয় একটু অ্যাডজাস্ট করুন। আর যদি সত্যি মনে হয় আপনি এখানে নিরাপদ নয়, তৎক্ষণাৎ তাহলে বেরিয়ে আসবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। মানে আশা করি যে এই গাইডলাইনগুলো অন্তত মানে পার্টিকুলারলি যারা চাকরি বাকরি করে তাদের তো খুবই সমস্যার ব্যাপার, তো সেই জন্যই ভাবলাম যে এই এপিসোড একটা করা যেতে পারে। আপনার এই গাইডলাইনের জন্য ধন্যবাদ।